সামিট গ্রুপ দেশের বিদ্যুৎ খাতের পরিচিত এক প্রতিষ্ঠান। ১৯৯৮ সালে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে যাত্রা শুরু হয় বিদ্যুৎ খাতের উৎপাদনের। বছরে উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে ১,২৬২ মেগাওয়াট। লক্ষ্য ২০২০ সাল নাগাদ এই ক্ষমতা ২,০০০ মেগাওয়াটের উপরে নিয়ে যাওয়া। সামিট গ্রুপের ব্যবসায়িক সাফল্য বেশ পুরনো, আর এর পেছনে বড় ভূমিকা রেখে চলেছেন গ্রুপের অর্থপরিচালক আয়েশা আজিজ খান। অর্থনীতি ও ব্যবসা বিষয়ে উচ্চতর ডিগ্রি নেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে। পড়াশোনা শেষ করে কাজ শুরু করেন সামিট গ্রুপে। দেশের বিদ্যুৎ খাতের আর্থিক ব্যবস্থাপনার বিশেষজ্ঞ হিসেবে এরই মধ্যে কুড়িয়েছেন সুনাম। এছাড়া গ্রুপের ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা এবং দেশের বিদ্যুৎ খাত নিয়েও তার পর্যবেক্ষণ বেশ দীর্ঘ। আয়েশা আজিজ খান, আপনাকে স্বাগত চ্যানেল 24 এর ঈদ নিয়ে বিশেষ অনুষ্ঠান তোমার হাতে আশার মশাল অনুষ্ঠানে। প্রথমে আপনার কাছে আমি জানতে চাইবো যে বাবার ব্যবসার সূত্রে যদি আপনি বিদ্যুৎ খাতের সাথে না জড়াতেন তাহলে নিজেকে কি হিসেবে প্রতিষ্ঠা করতেন? ধন্যবাদ আমাকে এখানে আসার জন্য, আমাদের সাথে কথা বলার জন্য। যদি সামিট না জয়েন করতাম, মোস্ট লাইকলি ইনভেস্টমেন্ট ব্যাংকিং জয়েন করতাম। আমি MBA করার পরে ব্যাংকে জয়েন করার জন্য চিন্তা করছিলাম যে 1-2 বছর ব্যাংকে কাজ করবো অ্যাটলিস্ট। এই যে বিদ্যুৎ খাতের সাথে বেশ কিছুদিন হলো কাজ করছেন, কেমন লাগছে, অভিজ্ঞতাটা কেমন? প্রচণ্ড ভালো। আমরা তো বাংলাদেশে এখন যেই সময় কাজ করতে পারছি, ইট ইজ রিয়েলি অ্যান অপরচুনিটি অফ আ লাইফ টাইম। এরকম গ্রোথ এই স্টেজে এখন পৃথিবীতে অন্য দেশে নাই। ইন্ডিয়া বলেন, ইন্ডিয়া এরকম গ্রোথ দেখেছে 10-15 বছর আগে, আর ডেভেলপড কান্ট্রিজরা তো এরকম পাওয়ার সেক্টরে গ্রোথ দেখেছে 50 বছর আগে। তো আমি যেই সময় এই সেক্টরে কাজ করতে পারছি, খুবই এক্সাইটিং, খুবই চ্যালেঞ্জিং। আমরা তো দেখেছি যে বিদ্যুৎ খাত আসলে একেবারে সাধারণ মানুষের খুব কাছে যাওয়া যায় না, এইরকম একটা কাঠখোট্টা বিষয় অনেকেই মনে করেন। আপনার কাছে কীরকম মনে হচ্ছে? আমরা সামিট প্রথম বিদ্যুৎ কেন্দ্রতে বিদ্যুৎ উৎপাদনের ব্যবসা শুরু করলো প্রায় 20 বছর আগে, 18-20 বছর আগে। ডেভেলপমেন্ট, খুলনা পাওয়ার কোম্পানি ডেভেলপমেন্টের কাজ। তখন আমি ক্লাস 7-8-এ পড়ি। তখন আমার আব্বা আমাকে প্রথমে কথা বলা শুরু করলো এটা থেকে। তখন থেকেই আমার খুবই ইন্টারেস্ট, কারণ এটা এরকম একটা ব্যবসা যে আসলে আমরা মানুষের সবচেয়ে প্রেজেন্ট মডার্ন ওয়ার্ল্ডে থাকার জন্য যেটা খুবই দরকার, বেসিক ইনফ্রাস্ট্রাকচার বলি, ওইটা দিচ্ছি, কিন্তু এটা আবার ব্যবসাও। যেমন আরও অনেক কিছু আছে, এর চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু এখানে ব্যবসা করাটা খুবই লিমিটেড। অনেক সময় আমার মনে হয় করা উচিত না। কিন্তু পাওয়ার সেক্টর মানুষের সবচেয়ে দরকারি একটা জিনিস, কিন্তু আবার ভালো ব্যবসাও করা যায় যদি কেউ চায়। তো এই কম্বিনেশনটা মিলে আমার সবসময় খুবই পছন্দ হয়েছে। তারপর তখন থেকেই ইনভলভ ছিলাম। আমার আব্বা আমাকে ইনভলভও রেখেছেন, কথা বলতো, কোম্পানিতে আসতাম, অফিসে আসতাম। যখন কনস্ট্রাকশন হতো সাইটে কনস্ট্রাকশন দেখতে যেতাম। বলা হয় যে বাংলাদেশের বিদ্যুৎ খাত এবং সামিট গ্রুপ একে অপরের পরিপূরক। এই অবস্থাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? কতটুকু সত্যি আমি জানি না, কিন্তু খুব গর্ব লাগে নিজের ভিতরে যখন এটা শুনি। কারণ তাহলে নিশ্চয়ই মানুষ যখন দেখে যে উন্নতি হচ্ছে, কিছু একটা ক্রেডিট দেয় সামিটকে, আর আমি বিশ্বাস করি কিছু একটা দেয় সামিটকে। কিন্তু বাংলাদেশের পাওয়ার সেক্টর অনেক বড় একটা সেক্টর, আর অনেক বড় সেক্টর হতে হবে। সামিট সবসময় সাথে থাকবে, সামিট সবসময় চাবে সবচেয়ে ভালো করতে সেক্টরের জন্য, বাংলাদেশের জন্য, যেন আমরা এভাবে করে পাওয়ার সেক্টরটাকে তুলতে পারি, ডেভেলপ করতে পারি, যেন বাংলাদেশের গ্রোথ এখান থেকে হতে পারে। আয়েশা আজিজ খান, আমরা দেখেছি যে বাংলাদেশে বিদ্যুতের উৎপাদন খরচ এখনও কিন্তু বেশ চড়া। আমরা যদি কয়লা, গ্যাস এবং জলীয় বিদ্যুতের কথা বাদ দিই, এই যে বিদ্যুতের উৎপাদন খরচ, আপনি একজন আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হিসেবে কি মনে করেন, এটা কি আরও কমানো সম্ভব কিনা? আপনি যখনই তেলের উৎপাদন খরচের কথা বলছেন, আপনি তখন দেখবেন যে খালি বাংলাদেশ না, সব পৃথিবীতেই এনার্জি কস্টটা এক। কারণ এনার্জি কস্টটা ইজ বিং ডিরাইভ ফ্রম দ্য ইন্টারন্যাশনাল মার্কেটস। সারা পৃথিবীতে তেলের যেই দাম, ওই দামই আমাদের দিতে হচ্ছে, সরকারের দিতে হচ্ছে, বা আমাদের দিতে হচ্ছে, বা অন্য দেশে কাউর দিতে হচ্ছে। এই দামটা তো ইন্টারন্যাশনালি ডিরাইভড হচ্ছে, ইন্টারন্যাশনাল মার্কেট থেকে ডিরাইভড।
সলিউশনটা হবে যখন আমরা একটা ভালো মিক্স পাবো বাংলাদেশে, যখন তেলেরও পাওয়ার প্ল্যান্ট থাকবে, গ্যাসেরও কয়েকটা পাওয়ার প্ল্যান্ট থাকবে, কোলের পাওয়ার প্ল্যান্ট থাকবে, আর কয়েকটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট থাকবে। এখানে চ্যালেঞ্জ হলো আমাদের গ্যাস। আমাদের বাংলাদেশে আমরা যেমনি মনে করেছিলাম গ্যাস আছে, অত গ্যাস নাও থাকতে পারে। যদি অত গ্যাস না থাকে তাহলে কি আমরা ইলেকট্রিসিটি বানানো থামাই দিব? তা তো অবশ্যই না। আমাদের তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের রিয়ালিটি হলো যে বাংলাদেশে in the short run a lot of electricity will be generated via liquid oil. বাংলাদেশ লাস্ট 10 বছর একটা কাজ করেছে যে আমাদের গ্যাস আছে, আমাদের ইলেকট্রিসিটির দাম কম, আমাদের চেলেই দিতে পারবো, তো এটা নিয়ে আর অত চিন্তা না করি। কিন্তু এখন এটার উপরে ফোকাস আসতে হবে। কোল পাওয়ার প্ল্যান্ট হতে হবে, কিন্তু কোল পাওয়ার প্ল্যান্টেরও অনেক চ্যালেঞ্জ আছে। আয়শা খান, আমরা জানি যে বিদ্যুৎ খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ দরকার, সেটা সরকারি, বেসরকারি, দেশি কিংবা বিদেশি। তো বেসরকারি বিনিয়োগ আসার ক্ষেত্রে আর কি ধরনের পরিবেশ বা রূপরেখা থাকা উচিত? বেসরকারি বিনিয়োগ পাওয়ার সেক্টরে কিন্তু এখন অনেক। আপনি যদি দেখেন বাংলাদেশে অনেক ব্যবসায়ী চায় এই সেক্টরে ইনভেস্ট করতে। তো যদি আমি বলি খুব কেউ চায় না ইনভেস্ট করতে, তাই বলে গভর্নমেন্টের বা রেগুলেটরসদের কয়েকটা ইনসেন্টিভ দেওয়া উচিত, এটা ঠিক হবে না। কারণ যথেষ্ট ইন্টারেস্ট আছে। বাংলাদেশে ব্যবসায়ীরা নিজেরা ইকুইটি দিতে পারে, শর্ট টার্ম ইকুইটি, লং টার্ম ইকুইটি, কিন্তু আমাদের বাকি রিসোর্সটা, বাকি যে ক্যাপিটাল, ডেট ক্যাপিটাল, বাংলাদেশের অ্যাভেইলেবিলিটি এখনও 8-9 বছরের। আমাদের এইখান থেকে যেন আমরা 15-20 বছরের জন্য ডেট পাই। বিদেশি কোম্পানি যদি বাংলাদেশে আসতে চায়, যে সে যেন কয়েক ধরনের স্ট্রাকচারে আসতে পারে। আগেকার চিন্তায় যদি আমরা থাকি যে খালি পেইড আপ ক্যাপিটাল, অর্ডিনারি শেয়ার আর সিম্পল লোনের মধ্যে এত বড় ব্যবসা হবে, আসলে এত বড় ব্যবসা এত সিম্পল ফর্মুলায় করা সম্ভব না। আমরা যদি অন্যদিকে যেতে চাই যে একজন তরুণ উদ্যোক্তা বা ব্যবসায়ীর জন্য বাংলাদেশে ব্যবসা শুরু করাটা অথবা ব্যবসাটা চালিয়ে নেওয়া কতটা চ্যালেঞ্জের, আপনি কোন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন? সবচেয়ে প্রথমে দুইটা তফাৎ আছে। একটা হলো আমি ব্যবসায়ী হিসাবে নিজের ফ্যামিলির ব্যবসায় জয়েন করে আমি বলবো যে আমার অনেক সহজ। আরেকটা প্রশ্ন হলো যে বাংলাদেশে তরুণ উদ্যোক্তাদের জন্য কত সহজ। আমাকে আর ওনাদেরকে কম্পেয়ার করাটা ঠিক হবে না। ওনাদের কাজটা অনেক বেশি কঠিন। যারা তরুণ নতুন উদ্যোক্তা তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যাংকসদের পলিসি থাকা দরকার, আমাদের ফান্ডিং কয়েকটা পলিসি দরকার, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্টলি একটা ব্যাংক্রাপসি ল দরকার যেটা প্রোটেকশন দেয়। আপনি ডেভেলপড কান্ট্রিজে যদি দেখেন নতুন এন্টারপ্রেনার্স ডেইলি হচ্ছে, নতুন এন্টারপ্রেনার্স ডেইলি ফেল করছে। হাজার হাজার এন্টারপ্রেনার্স থেকে 1-2 জন খুব ভালো করছে, কিন্তু এই 1-2 জন যেন বের হয়ে ওঠে, ওদের জন্য কিন্তু ডেভেলপড কান্ট্রিজগুলো হাজার হাজার এন্টারপ্রেনার্সদেরকে সাপোর্ট করছে। কারণ কে ভালো হয়ে উঠবে আমরা এটা জানি না। তো বাংলাদেশেও একই, আমরা কে ভালো হয়ে উঠবে এটা তো জানি না। আয়শা খান, আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে। অনুষ্ঠানের থিম হচ্ছে যে তোমার হাতে আশার মশাল। আমরা আশা করি যে সামিট গ্রুপের আশার মশাল দিয়ে আপনি পুরো বাংলাদেশ আলোকিত করবেন। সেই ভবিষ্যৎ রূপরেখাটা আপনার কাছে কেমন? সবচেয়ে প্রথমে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, সবাই আমাদের সাথে থাকবেন। আমরা এটা নিয়ে সারাক্ষণ চেষ্টা করছি। আমি নিজে বিশ্বাস করি এটা পসিবল। বাংলাদেশের ইলেকট্রিসিটি নিডস আর এক্সট্রিম, বাট ইট ইজ পসিবল টু গিভ দিস কান্ট্রি ইলেকট্রিসিটি ইন দ্য নেক্সট 15 years। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং একই সাথে ঈদ মোবারক। ধন্যবাদ, ঈদ মোবারক।